ইরানের প্রতি ইসরায়েলের নতুন হুঁশিয়ারি। যুদ্ধবিরতির আড়ালে কি চলছে? যুদ্ধবিরতি মানেই কি সব শান্ত? ইসরায়েল আর ইরানের ক্ষেত্রে কিন্তু এমনটা মনে হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষত করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয়, তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতির আড়ালে আসলে কি খেলা চলছে? হামলার নেপথ্যের কারণ পরমাণু অস্ত্র নাকি অন্য কিছু? গত 13ই জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এর মধ্যে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আগুন আরও বাড়িয়ে দেয়। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। কিন্তু এই যুদ্ধবিরতি যে কেবল একটি সাময়িক বিরতি, তা কাটজের কথায় স্পষ্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ তেহরান আসলে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং নতুন আশঙ্কার জন্ম। ইসরায়েল কাটজের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরেও ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ইসরায়েল মনে করছে। তাদের আশঙ্কা, এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, 21 জুনের হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ফোর্দো, ইস্পাহান ও নাতানজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্লেন জোর দিয়েই বলেছেন, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছেন। কিন্তু ইসরায়েলের হিসাব ভিন্ন। তাদের মতে, হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হলেও 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। এর মানে হলো, কিছু ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারবেন। ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে, তবে ইসরায়েল আবার হামলা চালাবে। ইসরায়েলের ওই কর্মকর্তা আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তাদের বিশ্বাস, 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত প্রমাণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই গত 13ই জুন ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনাকে এগিয়ে নেয় ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে IAEA কাজ করতে চাইলে তাদের দ্বিমুখী নীতি ত্যাগ করতে হবে। অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন সামরিক বাহিনীর 125টি যুদ্ধবিমান মিলে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। 21 জুন 2025 তারিখের রাত 2টার দিকে ভূমধ্যসাগর হয়ে ইসরায়েল ও ইরাকের আকাশসীমা পেরিয়ে 7টি B2 স্পিরিট বোমারু বিমান ইরানে প্রবেশ করে এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। ঠিক 2 দিন পর ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। তবে আমেরিকান ঘাঁটিগুলোতে এটিই প্রথম হামলা ছিল না। অতীতেও ইরান বহুবার আমেরিকান ঘাঁটি এবং তাদের সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি একবার আমেরিকার একটি পুরো যুদ্ধ জাহাজকে অকেজো করে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক অতীতের এমন 4টি ঘটনা যখন ইরান প্রকাশ্যে আমেরিকাকে বড় ধরনের আঘাত হেনেছিল। কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ। আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা। 3 জানুয়ারি 2020 তারিখে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি নিহত হন। তার মৃত্যুর খবর ইরানি শোকের আবহ তৈরি করে এবং ইরান এর প্রতিরোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সবাই ভাবছিল যে ইরান কেবল বাগাড়ম্বর করবে, তখন ইরান সিদ্ধান্ত নিল যে এবার জবাব হবে সরাসরি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইরান প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়ে বলেছিল যে আমেরিকা আমাদের সেনাপতিকে মেরেছে, এবার তাকে
এর মূল্য দিতে হবে। আইন আল আসাদ বিমান ঘাঁটি ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। সোলেমানি হত্যার মাত্র 6 দিন পর 8 জানুয়ারি 2020 তারিখে রাত 1:20 মিনিটে ডজন খানেক ফাতা এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে দেখা যায় এবং সেগুলো আমেরিকান বিমান ঘাঁটিতে আগুনের মতো বর্ষিত হয়। ইরানের এই হামলা এতটাই সুনির্দিষ্ট ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান ঘাঁটির জ্বালানি ডিপো, বিমান আশ্রয়কেন্দ্র এবং কমান্ড পোস্টকে নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমেরিকা আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল, তাই সৈন্যরা বাংকারে চলে গিয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির মারাত্মক ক্ষতি সাধন করে। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পরে জানা যায় যে 100 এরও বেশি আমেরিকান সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক সেনার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েছিল। RQ-4 গ্লোবাল হক ড্রোন ধ্বংস, আকাশের গর্ব যখন ছাই হলো। এর 1 বছর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে যোগ্য জবাব দিয়েছিল। 2019 সালের জুন মাসের এক শান্ত রাতে ইরানের আকাশসীমায় প্রবেশ করে একটি আমেরিকান ড্রোন RQ-4 গ্লোবাল হক, কিন্তু মাত্র 20 সেকেন্ডের মধ্যেই ইরান আমেরিকার এই গর্বকে আগুনে পরিণত করে দেয়। এই ড্রোনটি ইরানের সীমার ভেতরে 70,000 ফুট উচ্চতায় উঠছিল, যেখানে সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে না। কিন্তু ইরান তাদের সেভত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক করে এবং গুলি করে। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 70,000 ফুট উচ্চতা পর্যন্ত কাজ করবে। আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা, চ্যালেঞ্জ যখন প্রকাশ্যে আসে। 16 অক্টোবর 1987 MVC Sea Isle City এমনই একটি কুয়েতি জাহাজ ছিল যাকে রিফ্ল্যাগ করে আমেরিকান করে দেওয়া হয়েছিল। ইরান একটি চীনা তৈরি সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সরাসরি জাহাজের ব্রিজে আঘাত হানে। এটি ছিল 3000 কেজি ওজনের একটি সাবসোনিক ক্ষেপণাস্ত্র, যা 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ছিল। এটি ছিল কোনো আমেরিকান পতাকাবাহী জাহাজের উপর ইরানের প্রথম হামলা। আমেরিকান ফ্ল্যাগশিপে হামলা করার মানে ছিল যে ইরান একটি পরাশক্তির আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংস, সমুদ্রের তলায় লুকিয়ে থাকা বিপদ। 14 এপ্রিল 1988 তারিখে অপারেশন আর্নেস্ট উইল চলাকালীনই মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ, যা USS স্যামুয়েল বি রবার্টস নামে পরিচিত ছিল, অপারেশনে অংশ নিতে মাত্রই এসেছিল এবং পারস্য উপসাগরের মাঝখানে সেটি একটি ইরানি কন্ট্যাক্ট মাইনের শিকার হয়। $500 মূল্যের একটি মাইন $100 মিলিয়ন একটি জাহাজকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষী যে ইরানে যখন থেকে মার্কিনপন্থী সরকারের পতন হয়েছে, তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা সত্ত্বেও তারা আমেরিকার মতো পরাশক্তিকেও জবাব দিতে দ্বিধা করে না। ইরান কেন এখনো বিপজ্জনক? ইসরায়েল ইরান সংঘাতের পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং তাদের সহযোগীদের দুর্বল করে দেয়া হলেও ইরান এখনো মারাত্মক বিপজ্জনক। টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণ। 12 দিনের এই সংঘাতের ফলস্বরূপ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা চালানো হয়। দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ইরান গবেষক বেনি সাপ্তির মতে, হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্র উৎপাদন বিলম্বিত হতে পারে। কিন্তু সাপ্তি দাবি করেছেন, এই হামলা হুমকির প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন করেনি। তিনি বলেছেন, ইরানের শাসনের মূল ভিত্তি এখনো অটুট রয়েছে এবং তারা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। 22 জনের মার্কিন হামলায় ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে নাতানজ, ইস্পাহান এবং বিশেষভাবে ফোর্দোর গভীরে থাকা সেন্ট্রিফিউজ অ্যারো ছিল। এই সুবিধাগুলোই ইরানের অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরির মূল চাবিকাঠি। জর্জিয়া টেকের পারমাণবিক প্রকৌশল অধ্যাপক ডক্টর আনা এরিকসন ব্যাখ্যা করেছেন যে এই আক্রমণ বিপজ্জনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলোর ওপর ছিল। তিনি বলেছেন, ইরান দীর্ঘকাল ধরে সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে পরিমাণ এবং গুণগত উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করেছে। আক্রমণের আগে ইরান প্রায় 6500টি IR-2M, 4000টি IR-4 এবং 3000টিরও বেশি IR-6 সেন্ট্রিফিউজ পরিচালনা করেছিল। এই উন্নত মডেলগুলোর গতি এবং গোপনীয়তা উভয় ক্ষেত্রেই পুরানো IR-1 ডিজাইনকে ছাড়িয়ে যায়।
উদাহরণস্বরূপ IR-6 প্রতি বছর 10টি পৃথকীকরণ ইউনিট উৎপাদন করতে পারে, যা ইরানে কয়েক সপ্তাহের মধ্যে 60% সমৃদ্ধকরণ থেকে অস্ত্র গ্রেড উপাদানে স্থানান্তরিত করার ক্ষমতা দেয়। নতুন IR-9 সেন্ট্রিফিউজ, যা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, সেই উৎপাদনকে 5 গুণ বাড়াতে পারে। এরিকসন আরও জানিয়েছেন যে আক্রমণের আগেই ইরানের কাছে প্রায় 400 কিলোমিটার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা 10টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। এই মজুদ অক্ষত আছে কিনা তা এখনও অজানা। সংঘাতের সময় ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও লক্ষ্যবস্তু করেছে। তারা দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কমপক্ষে 2027 সাল পর্যন্ত দীর্ঘপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষমতা বিলম্বিত হয়েছে। কিন্তু সাপ্তি সতর্ক করে বলেছেন এই ব্যর্থতাগুলো নিয়ে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। তার মতে এটি কেবল ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচির বিষয় নয়, এটি শাসন ব্যবস্থার স্থিতিশীলতার বিষয়। তিনি উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা IRGC জেনারেল সদর দপ্তর এবং এভিন কারাগারকেও লক্ষ্য করেছিল। সম্প্রতি সংঘটিত 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে রাডার তথ্যের ভিত্তিতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইসরায়েল কর্তৃপক্ষ এসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা এখন পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি। দেশটির কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এসব তথ্য দেশটির গণমাধ্যমে প্রকাশ করাও নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করেছেন। তারাই উদ্ধার করা নতুন এই তথ্যগুলো দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন। মার্কিন হামলা সত্ত্বেও ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায়, এক বিশেষজ্ঞের ভয়ঙ্কর সতর্কবার্তা। আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরান কি এখনও পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখছে? একজন শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন ইরানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো কূটনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, আর এর লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত লক্ষ্য। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবনু ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন ইরানের পরবর্তী পদক্ষেপ হবে মেরামত, পুনর্গঠন এবং নতুন করে সবকিছু সাজানো। কিন্তু প্রশ্ন হলো তারা এটা কিভাবে করবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ফ্লার্ট করে নাকি সম্পূর্ণ অন্ধকারে চলে গিয়ে? এটা এখনো দেখার বাকি, তিনি যোগ করেন। গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি মুখপাত্র ফাতেমে মোহেজেরানি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে হামলার আগে ইরান কঠোর সুরক্ষিত স্থাপনা থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বা সেন্ট্রিফিউজ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা 3টি স্থাপনা নিশ্চিহ্ন করে দিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইরান এখনও বাংকার ধ্বংসকারী বোমা থেকে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং তারা যতটা সম্ভব পুনরুদ্ধার ও মেরামত করার চেষ্টা করবে, যার অর্থ তারা সময় কিনতে চাইবে। বেন তালেবলু বলেছেন নিঃসন্দেহে সরকার এখনও একটি কূটনৈতিক কৌশল তৈরি করবে যা কাউকে আটকে রাখার জন্য এবং এই সরকারের জন্য যতটা সম্ভব সময় বের করার জন্য ডিজাইন করা হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও ইরান এখনই আলোচনার জন্য তাড়াহুড়ো করতে নারাজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি CBS নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। কূটনীতির দরজা কখনোই বন্ধ হবে না। বেন তালেবলু যুক্তি দিয়েছেন যে তেহরান সম্ভবত আবারও IAEA-তে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করবে, কারণ তারা যে কোনো দর কষাকষির কৌশল ধরে রাখতে চাইবে। তার মতে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো এর কূটনৈতিক ক্ষমতা। তিনি বলেন এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা যে হয় দুর্বল হাতে আলোচনায় প্রবেশ করে এবং শক্তিশালী হাতে চলে যায়, অথবা তার প্রতিপক্ষের সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয় তা প্রত্যক্ষ বা পরোক্ষ হোক, ইরানিরা IAEA-তে প্রবেশাধিকার আটকে রাখবে। এটি ইতিমধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তিনি যোগ করেন।
বেন তালেবানও ব্যাখ্যা করেছেন IAEA কে দর কষাকষির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা ইরানকে কেবল তার পারমাণবিক কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় নষ্ট করতে সাহায্য করে না। বেন তালেবানু সতর্ক করে দিয়েছেন যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে না। তিনি উল্লেখ করেছেন 1980-এর দশকে ইরাকের সাথে যুদ্ধের সময় তেহরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। তার সবকিছুই তখন থেকে শুরু হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সামুদ্রিক আগ্রাসন, আন্তর্জাতিক সন্ত্রাসী যন্ত্রপাতি এবং পারমাণবিক কর্মসূচি সবই 1980-এর দশকে শুরু হয়েছিল। তিনি বলেন, এই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করে ইরান একটি চূড়ান্ত প্রতিরোধক খুঁজছিল। ইরানি শাসন ব্যবস্থার এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশের 40 বছরের আবেগ মার্কিন সামরিক হস্তক্ষেপের কারণে পরিবর্তিত হবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13 জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের
প্রায় 1/5 পরিবাহিত হয়। হঠাৎ করেই এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র জানতে পেরেছে ইরান নাকি হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। এই উদ্বেগের মূলে রয়েছে এক গোপন গোয়েন্দা তথ্য। জুন মাসে পারস্য উপসাগরে ইরানের নৌযানগুলোতে সামুদ্রিক মাইন ওঠানোর খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী অবরোধ করার জন্য তেহরান এই পদক্ষেপ নিচ্ছিল। 2 উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই অজানা প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে। তবে এই মাইনগুলো এখনো ব্যবহার করা হয়নি, কিন্তু এই প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি বেশ সিরিয়াস ছিল। যদি এমনটা ঘটত, তাহলে ইরান ইসরায়েল উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিত এবং বিশ্ব বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ত। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ত, যা এক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনত। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্টো কমেছে, প্রায় 10% বেশি পতন হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ার কারণেই বাজারে স্বস্তি ফিরেছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে একটি প্রস্তাবের পক্ষে রায় দেয়, যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না, কারণ হরমুজ প্রণালী বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। ইরান এর আগেও বহুবার এমন হুমকি দিয়েছে, কিন্তু তা কখনো কার্যকর করেনি। রয়টার্স নিশ্চিতভাবে জানতে পারেনি ইরান ঠিক কবে মাইন উঠিয়েছিল, কিংবা মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা। মার্কিন কর্মকর্তারা এও জানাননি যুক্তরাষ্ট্র কিভাবে এই মাইন বোঝাইয়ের বিষয়টি শনাক্ত করেছে। তবে সাধারণত স্যাটেলাইট চিত্র, মনুষ্য গুপ্তচর বৃত্তি অথবা উভয়ের সমন্বয়ে এমন তথ্য সংগ্রহ করা হয়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইরানের এই মাইন বোঝাই পদক্ষেপ হয়তো নিছকই একটি চাতুর্যের কৌশলও হতে পারে। ইরান হয়তো বোঝাতে চেয়েছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধে প্রস্তুত, অথচ আসলে তা করতে চায়নি। আবার এটাও হতে পারে যে ইরানের সামরিক বাহিনী শুধু শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী একটি জলসীমা, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 21 মাইল। জাহাজ চলাচলের জন্য এর দুদিকে মাত্র 2 মাইল চওড়া পথ রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেকভুক্ত দেশগুলো তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই এশিয়ায় রপ্তানি করে। এলএনজি রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ কাতারও তাদের প্রায় সব তরল গ্যাস এই পথেই পাঠায়। মজার ব্যাপার হলো ইরান নিজেও তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। তাই প্রণালী বন্ধ করলে তেহরানের নিজেরই বড় ক্ষতির আশঙ্কা থাকে। এরপরও ইরান বহু বছর ধরে প্রণালী বন্ধের প্রস্তুতিতে বিপুল সম্পদ ব্যয় করে আসছে। 2019 সালের তথ্য অনুযায়ী ইরানের কাছে 5000-এর বেশি সামুদ্রিক মাইন ছিল, যা ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা সম্ভব। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল।
কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি গুড়িয়ে গেছে সব। গত 13ই জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনো শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষত থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কি পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরো জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় যে কেবল শহর ধ্বংস হয়েছে তাই নয়, বরং শত শত কোটি ডলার মূল্যের ইসরায়েলি ড্রোন উধাও হয়ে গেছে। এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা নিজে। কিন্তু কিভাবে এমনটা সম্ভব হলো এবং এর পেছনের রহস্য কি? রহস্যময় ড্রোন উধাও, ইসরায়েলের নীরবতা। ইয়েদিয়ত আহরোনোথ পত্রিকা প্রথম এই খবরটি প্রকাশ করে, যেখানে একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে আক্রমণকারী মনুষ্যবিহীন বিমানবাহী যানগুলো ইরানি ভূখণ্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ইরান সেগুলো হয় ধ্বংস করেছে, নয়তো আটক করেছে। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। সাধারণত ইসরায়েল তাদের সামরিক সক্ষমতা নিয়ে বেশ মুখর থাকে, কিন্তু এই ক্ষেত্রে তাদের নীরবতা অনেক প্রশ্ন তৈরি করেছে।
আগ্রাসন থেকে প্রতিশোধ, যুদ্ধের সূচনা। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 13ই জুন, যখন ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকায় হামলা চালায়। এটি ছিল ইরানের ওপর ইসরায়েলের বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করার এক স্পষ্ট পদক্ষেপ। তবে ইরানও বসে থাকেনি। তাদের সশস্ত্র বাহিনী সম্বলিত প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে এর জবাব দেয়। তারা শুধু ইসরায়েলি হামলা প্রতিহতই করেনি, বরং কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে। এরপরই আসে মূল আঘাত। ইরান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কৌশলগত পারমাণবিক, সামরিক এবং শিল্প লক্ষ্যবস্তুতে বহু ওয়ারহেড এবং হাইপারসনিক রূপ সহ শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রগুলো। এর মধ্যে ছিল তেল আবিব, হাইফা এবং বীরশেবা। ইসরায়েলি চ্যানেল 13 এর মতে এই প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত সুযোগ সুবিধার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তারা, এমনকি শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই ধ্বংসের প্রকৃত পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অনুমান প্রকাশ করেনি। বরং তেল আবিবের বসতি স্থাপনকারীদের দ্বারা ক্ষতির নথিভুক্তিকরণ রোধ করার জন্য তাদের তীব্র প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবুও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও জানিয়েছেন যে যুদ্ধের মোট খরচ, সামরিক খরচ সহ $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGCর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সময় আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতার 5%-এরও কম আসলে সক্রিয় হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, সক্রিয় বলতে আমি ব্যয় বোঝাচ্ছি না। এর অর্থ কেবল আমাদের প্রতিরক্ষা ইউনিটের 5% শত্রুর সাথে জড়িত হয়ে পড়েছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF আবারও ইসরায়েলকে বড়সড় ধাক্কা দিয়েছে। এবার তাদের জুলফিকার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বীরশেবার একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে। এই হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, বীরশেবাতে একটি স্পর্শকাতর ইসরায়েলি সামরিক স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সহায়তার এক নতুন মাত্রা যোগ করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে স্বীকার করল যে তারা ইয়েমেনি ভূখণ্ড থেকে প্রায় 2243 কিলোমিটার দূরে অবস্থিত বীরশেবাতে জুলফিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরিসর এবং নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই হামলার গুরুত্ব কেবল এর বিশাল পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম, এড়িয়ে ক্ষেপণাস্ত্রটির সফল আঘাত হানার ঘটনাও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, বীরশেবা আরাদ অঞ্চল এবং মৃত সাগরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবে এর পরপরই সাইরেন বেজে ওঠা এবং বিস্ফোরণের খবর তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষেপণাস্ত্রটি থামাতে ইসরায়েলের ব্যর্থতা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, বিশেষত দক্ষিণ দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রের গতিপথের সমতলতা, অপ্রত্যাশিত উৎক্ষেপণ কোণ এবং ইন্টারসেপ্টর মজুদের ওপর চাপ এর পেছনে কাজ করেছে।
প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রযুক্তিগত উন্নত ব্যবস্থাও ইয়েমেন, লেবানন এবং ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে উৎক্ষেপিত দূরপাল্লার নির্ভুল অস্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল সারি জানিয়েছেন, এই সর্বশেষ অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৃহত্তর প্রচারণার অংশ। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বীরশেবা, ইয়াফা এবং হাইফায় ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে একাধিক হামলা চালিয়েছে। সারির দাবি অনুযায়ী এই সব হামলা তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। সারি দৃঢ়ভাবে বলেছেন, অনুগত ইয়েমেন কখনোই ফিলিস্তিনি জনগণের প্রতি তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক বাধ্যবাধকতা ত্যাগ করবে না, পরিণতি যাই হোক না কেন। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজার সাথে সংহতি জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও তাদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। ঘোষণা করেছে তাদের শক্তিশালী সামরিক পদক্ষেপ ইসরায়েলকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর সচিবালয় বলেছে যে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও শক্তিশালী প্রতিক্রিয়ার পর ইসরায়েলি সরকার একতরফাভাবে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা তাদের নিরাপত্তা বাহিনীর অনুকরণীয় সাহসের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রুর আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী এবং আত্মত্যাগী সন্তানেরা নেতা ও সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মেনে চলে এবং প্রতিটি শত্রুতার বিরুদ্ধে অনুকরণীয় সাহসের সাথে প্রতিক্রিয়া জানায়। 24 জুন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করার পরই বিবৃতি আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে তেহরান তার প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েলি সরকার ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে। SNSC আরও উল্লেখ করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে কাতারে মার্কিন পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটি এবং সমগ্র অধিকৃত অঞ্চল উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় ইরানের এই হামলা কতটা সুপরিকল্পিত এবং কৌশলগত ছিল। তারা শুধু ইসরায়েলকেই নয়, বরং ইসরায়েলের মিত্রদেরও লক্ষ্য করে বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই শক্তি বছরের পর বছর ধরে উদ্ভাবনী এবং অক্লান্ত সংগ্রামের মাধ্যমে বিকশিত হয়েছে, যা 12 দিনের তীব্র এবং দক্ষ প্রতিরোধের সময় সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়। ইরান এই ফলাফলকে ঐশ্বরিক উপহার হিসেবে বর্ণনা করেছে, যা জাতির অন্তর্দৃষ্টি, সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প এবং শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির বিজ্ঞ নির্দেশনার বিনিময়ে এসেছে। ইরান নিশ্চিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের সাথে আক্রমণে যোগ দেয় এবং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং অধিকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে।
এরপর ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদ। এদিকে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অত্যন্ত বিরক্ত। সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন। $11 দিনে $800 মিলিয়ন ধার্য পড়ল। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার অস্ত্রের ভাণ্ডারে টান। ভাবুন তো, মাত্র 11 দিনে একটা দেশ তার প্রায় $1 বিলিয়ন সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খরচ করে ফেলেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরান ইসরায়েলি সংঘাতের তীব্রতার মধ্যে এমনটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আর এই ঘটনার মূল নায়ক হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নাকি ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে গিয়ে তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 15 থেকে 20% খরচ করে ফেলেছে। খরচ $800 মিলিয়ন বেশি। এই ঘটনা কেবল অর্থের অপচয় নয়, এর পেছনে লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট কৌশলগত ঝুঁকি। প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এত বিপুল পরিমাণ অস্ত্র একবারে ব্যবহার করা কতটা যৌক্তিক, বিশেষ করে যখন চীন আর উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো নয়। তখন নিজেদের অস্ত্রের ভাড়ার এভাবে খালি করা কি বুদ্ধিমানের কাজ? থার্ড কি, আর কেনই বা এত দামি? থার্ড, যার পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার এক বিশেষ ব্যবস্থা। এর কাজ হলো, যখন একটা ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে সাধারণত 40 থেকে 150 কিলোমিটার উচ্চতায়, তখন তাকে আকাশে থাকা অবস্থাতেই সরাসরি আঘাত করে ধ্বংস করে দেয়া। সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো এতে বিস্ফোরক ওয়ারহেড নেই, বরং এটি হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে হিট টু কুল পদ্ধতিতে ধ্বংস করে। প্রতিটি থার্ড ব্যাটারিতে 6 থেকে 9টি ট্রাক লঞ্চার থাকে, যেখানে 8টা করে ইন্টারসেপ্টর লোড করা যায়। এর সাথে থাকে একটা শক্তিশালী রাডার, যা 3000 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। আর আছে একটা মোবাইল অপারেশন সেন্টার। মজার ব্যাপার হলো, একটা থার্ড ইনসেপ্টরের দাম প্রায় $12 থেকে $15 মিলিয়ন, অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় কোটি কোটি টাকা। থার্ড অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আলাদা, যেমন মার্কিন প্যাট্রিয়ট নিম্ন উচ্চতার হুমকি ঠেকায়, আর ইসরায়েলের অ্যারো 2 এবং অ্যারো 3 উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করে। রাশিয়ার S-400 বা চীনের HQ-9 অনেক ধরনের হুমকি মোকাবেলা করতে পারে, কিন্তু থার্ড বিশেষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা একে অত্যন্ত কার্যকর এবং একই সাথে অত্যন্ত বিশেষায়িত করে তুলেছে। ইরানের কৌশল কি সফল? 2024 সালের অক্টোবরে ইসরায়েলে থার্ড মোতায়েন শুরু হয়েছিল, যখন ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের এপ্রিলে নাকি আরও একটি থার্ড ব্যাটারি পাঠানো হয়। আর 13 জুন থেকে 24 জুন 2025 সালের মধ্যে 11 দিনের এই তীব্র ব্যবহার শুরু হয়, যখন ইরান তেল আবিব, হাইফা আর বেয়ারশেবার মতো ইসরায়েলি শহরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী এই 11 দিনে ইরান প্রায় 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি, বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড, অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোম ছিল, সেগুলোর বেশিরভাগ হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে সবকটা নয়। একটা উল্লেখযোগ্য ঘটনা হলো 15 জুন তামরায় একটা আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের 4 জন মারা যায়। 19 জুনের আরেক হামলায় বীরশেবার সোরৌকা হাসপাতালেও ক্ষতি হয়।
ইরানের কৌশল ছিল তাদের বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করা। তারা শাহাব 3 এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য হাইপারসনিক সিস্টেম যেমন ফাত্তাহ 1 ব্যবহার করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য থার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা ইসরায়েলের অ্যারো সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। 2025 সালের 4 মে তারিখে একটি হুথি ক্ষেপণাস্ত্র থার্ডকে পাশ কাটিয়ে গিয়েছিল এবং পরে অ্যারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। এটা কি থার্ডের কিছু উন্নত হুমকি মোকাবেলার দুর্বলতা তুলে ধরে, নাকি ইরানের ফাত্তাহ 1 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সত্যিই থার্ডকে ফাঁকি দিতে সক্ষম? এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং অস্ত্রের ক্ষয়ক্ষতি কি সত্যি ইসরায়েলকে পুরোপুরি নিরাপদ রাখতে পেরেছে, নাকি ইরানের এই কৌশল এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া হবে? ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দো নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল। বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দো ও নাতাঞ্জ স্থাপনার উপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প। জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। CIA জানিয়েছে, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক। ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল, 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে।